নীলার উপযুক্ত কেউ নেই। আদিলের সাথে কেমন মানাবে? তুহিন চোখের ইশারা আদিলের দিকে তাকালো। আহাদের কপালে বিরক্তির ভাঁজ পড়ল। তোর মাথা খারাপ তুহিন, একেবারে ব্রেনলেসের মতো কথা বলছিস। আমি চাই ও আমাকে ভুলে নতুন জীবন শুরু করুক, আর তুই বলছিস আদিলের বউ বানিয়ে একই বাড়িতে আনার কথা। তাছাড়া আদিল সারাক্ষণ বান্দরের মতো লাফিয়ে ঝাঁপিয়ে চলে, সে রাখবে নীলার খেয়াল? বয়সই বা কত ওর? নাক টিপলে দুধ বের হবে। 24 বছর বয়স, আর কত বয়স দরকার? তোর মতো বুড়ো বয়সে বিয়ে করবে নাকি? তুই কি আমাকে বয়সের খোঁটা দিচ্ছিস? আহাদের চোখে রাগের ঝলক। তুই নির্বিকার ভঙ্গিতে বলল, আমারে দেখ, 25-এ বিয়ে করেছি। এই আমাকে দেখ, 25-এ বিয়ে করেছি। এই বয়সে 3টা বাচ্চার বাপ, আর তুই কেবল বিয়ে করছিস। খোটা দিব না তো কি করব? তুই আমাকে বাচ্চার খোঁটা দিলি? আহাদের চোখ রক্ত জমে উঠল। সে মনে মনে স্থির করলো, না, এবার এর একটা বিহিত করতে হবে। এই অপমানের জবাব সে তুহিনকে দেবেই, মুখে ঝামা ঘষিয়ে দিবে, খুব শীঘ্রই দিবে। রাত অনেকটা গড়িয়ে গেছে ঠিকই, কিন্তু মীর হাউসের পরিবেশে এখনো জমজমাট। হলুদের অনুষ্ঠান প্রায় শেষের পথে। স্টেজে বসে থাকা হৃদিতার কপালে জমে আছে একরাশ বিরক্তি। একটানা বসে থাকতে থাকতে তার কোমর অবশ্যই এসেছে, শরীর চঞ্চল করছে, কিন্তু চারিপাশে এত মানুষ, এত চোখ, লজ্জা আর সামাজিক সৌজন্যতার বেড়া যায়, মুখ ফুটে কিছু বলার উপায় নেই। রাতে দত চেপে শুধু সহ্য করে যাচ্ছে। পাশে বসে থাকা আহিয়া সবটা লক্ষ্য করছে। হৃদিতার গোমরা মুখ দেখে আর চুপ থাকতে পারল না। কি রে, তুই মুখটা এমন বাংলা পাঁচের মতো বানিয়ে বসে আছিস কেন? হৃদিতা গাল ফুলিয়ে রাখলো অভিমান করার মতো করে, কারণ তার এক দুটো না গুনলে তালিকা বানানো যাবে, কিন্তু এই মুহূর্তে সে সেগুলো প্রকাশ করতে নারাজ। কিচ্ছু না, এমনি। এমনি? তোর মুখ দেখলে বোঝা যায় কিছু একটা হয়েছে। হৃদিতা কথাটা এগিয়ে গিয়ে প্রসঙ্গ ঘোরালো। আচ্ছা নীলা কই? অনেকক্ষণ ধরে ওকে দেখছি না। আনিকা পাশে ছিল, সে উত্তর দিল, ওর শরীরটা ভালো না, বাসায় চলে গেছে, সম্ভবত আদিল নিয়ে গেছে। একটু থেমে তাড়াহুড়ো করে যোগ করলো, আমিও বের হচ্ছি দোস্ত, অনেক রাত হয়ে গেছে, আব্বু বারবার কল দিচ্ছে। আহিয়া আর হৃদিতা জোর করলো থাকতে, কিন্তু আনিকা নানান অজুহাত তুলে শেষমেশ চলেই গেল। রাত বিলাতে মেয়ে মানুষ বাড়ির বাইরে থাকা তার বাবার পছন্দ না। শাইন নিজে গাড়িতে করে তাকে বাড়ি পৌঁছে দিল। সারাদিনের ক্লান্তি গায়ে মেখে একে একে আত্মীয় স্বজনরা বিদায় নিতে লাগলো। রিতার বাড়ির লোকজনও চলে গেল, থেকে গেল শুধু রাইসা, তানভীর আর তোহা। বড় বড় নেতা মন্ত্রীরা উপস্থিত থাকায় আহাত বেশিরভাগ সময় সেদিকেই ব্যস্ত ছিল। সব বিদায়ের শেষে অবশেষে সে যখন ক্লান্ত শরীর নিয়ে নিজের ঘরে ফিরল, তখন টের পেল তার প্রেয়সী নেই। মুহূর্তে তার মেজাজ চড়ে গেল। আজও সে আহিয়ার ঘরে গেছে। এই আল্লাহর বান্দিকে সে কতবার বলেছে ঘর ছেড়ে না যেতে, কিন্তু রিজিতার এই এক কথা, বিয়ের আগ পর্যন্ত আলাদাই থাকবে, বিয়ের আগে একসাথে থাকলে নাকি বিয়ে বিয়ে ফিল আসে না। তার প্রতিদিনের মতো বিরক্তি নিয়ে আহাত আহিয়ার ঘরের দিকে পা বাড়ল। পরিকল্পনা একই, রিদিতা ঘুমিয়ে পড়লে তাকে নিজের ঘরে নিয়ে আসবে, কিন্তু আজ দৃশ্যটা আলাদা। আহিয়ার ঘরে ছোটখাটো আড্ডা বসেছে, সবাই বিছানার উপর গোল হয়ে বসে আছে, হাসি ঠাট্টা চলছে। আহাতকে দেখে আহিয়া প্রশ্ন করল, ভাইয়া তুমি এখানে, কিছু লাগবে? আহাত কপাল কুঁচকে রিদিতার দিকে তাকালো। হ্যাঁ। সহজ নির্লজ্জ স্বীকারোক্তি। তানভীর হঠাৎ চেঁচিয়ে উঠল, না মোটেও না, আমি এই গেম খেলবো না, সমস্যা আছে, বলা যাবে না। রিদিতার গলা শক্ত। হঠাৎ আহাদের কণ্ঠে ভেসে এলো, আমি খেলবো। এক মুহূর্তে সবাই থমকে গেল। আহাত খেলবে? রিদিতার বুক ধক করে উঠল। সে বুঝে গেল লোকটা ইচ্ছে করেই করছে, কারণ এই ট্রুথ ডেয়ার খেললেই তো তার জীবনে প্রেয়সীর আগমন ঘটেছিল। রিদিতা গলা একটু উঁচু করে বলল, কোনো খেলা হবে না, আপনি যান। আমার প্রয়োজনীয় জিনিস না নিয়ে আমি যাব না। আপনার যা যা প্রয়োজন নিয়ে যান। ওকে। আর ঠোঁট উল্টে বা হাতের উঁচু পিছু নাক ঘষল এক চলতে, ক্রু হাসে। হঠাৎ সবার মাঝখানে থেকে ছট করে রিদিতাকে কোলে তুলে নিল। সবাই হতভম্ব। রিদিতা আচমকা কয়েকটা কিল ঘুষি মারল। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? নামান। তুমি তো বললে আমার যা যা প্রয়োজন নিয়ে যেতে, আমার তোমাকেই প্রয়োজন। এই একটা বাক্য হৃদিতার সব প্রতিবাদ গলে গেল। ভগ্ন হৃদয়ে হার মানল এই বজ্জাত প্যারার কাছে। আজ রাজার সামনে সে যেন চুনো পুচিও না, সবকিছু বিস্ময় তাকিয়ে আছে।
সবাই বিস্ময় তাকিয়ে আছে। এমন সময় হালিমা বেগম দৃঢ় ভঙ্গিতে সবাইকে শাসিয়ে দিলেন ঘুমাতে যেতে। রাত তোর কম হয়নি, সারাদিনের ধকল হয়েছে আনন্দ, সব মিলে শরীর মন দুটোই ক্লান্ত। তার কথায় আর কেউ টু শব্দ করলো না, যে যার মতো করে বেরিয়ে গেল। পুরো বাড়ি আস্তে আস্তে নিস্তব্ধ হয়ে গেল। আহিয়া সবে ফ্রেশ হয়ে বেরিয়েছে, চুল থেকে পানির গন্ধ এখনো পুরোপুরি শুকোয়নি, মাথায় হালকা তোয়ালে, চোখে ঘুম ঘুম ভাব। ঠিক তখনই পেছন থেকে হঠাৎ কেউ এসে তাকে জড়িয়ে ধরল, কিন্তু এবার আর সে চমকে উঠল না। আগের মতো বুক ধক করে উঠেনি, শরীর শক্ত হয়ে যায়নি, বরং ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসি খেলে গেল। এই আলিঙ্গনের মালিককে সে খুব ভালো করে চেনে, আদনান। আদনানের হুটহাট আলিঙ্গনে হিয়া এখন অভ্যস্ত। এই অপ্রস্তুত মুহূর্তগুলো ধীরে ধীরে তার কাছে স্বাভাবিক হয়ে উঠেছে। সে ধীরে ধীরে ঘুরে তাকালো। আদনানের চোখে প্রশান্তির ছায়া, ঠোঁটে সন্তুষ্ট হাসি, নাকে নাক ঘষে নরম স্বরে বলল, সারাদিন পর অবশেষে তোকে পেলাম। সারাদিন কোথায়, একটু আগেই তো আপনার পাশেই বসেছিলাম। আদনান গভীর নিঃশ্বাস ছাড়ল। সেই নিঃশ্বাসে জমে থাকা অপেক্ষা, অতৃপ্তি, অধিকার সব একসাথে মিশে আছে। তখন তো একা ছিলেন না, এত এত মানুষের ভিড়ে ভালো করে দেখতেই পারলাম না আপনাকে। আমারও তো লজ্জা টজ্জা আছে নাকি? আয়া আবারও হাসলো। তার হাসিটা আজকাল অনেক সহজ, অনেক উষ্ণ। আদনানের কথা বলার ভঙ্গি ইদানিং তাকে অদ্ভুতভাবে মাতাল করে দেয়। সে নিচে থেকে আদনানের গলা জড়িয়ে ধরে বলল, আপনি যে বিয়ের আগে চুরি করে আমার ঘরে এলেন, এখন লজ্জা করছে না? হুম। কেন? কারণ আপনি আমার বউ, আর বউয়ের সামনে কিসের লজ্জা? আপনি কি প্রেম করছেন? হ্যাঁ, ওসব প্রেম টেমে আমার পোষায় না। আপনি দিন দিন খারাপ হয়ে যাচ্ছেন। বিয়ে করলে সব পুরুষই খারাপ হয়। সবার চোখে কিন্তু আমাদের বিয়ে এখনো হয়নি, কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। আদনান একচুলো বিচলিত হলো না, বরং গভীর অথচ আত্মবিশ্বাসের স্বরে বলল, কেলেঙ্কারির কারণটা যদি আমি হতে পারি, সেটাই আমার জন্য অনেক। আয়া হেসে উঠল, ভীষণ তৃপ্তির হাসি। সেই হাসিতে কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই, শুধু শান্তি আর বিশ্বাস। কেন জানি তার মনে হলো তার জীবনটা এখন স্বর্গ সুখের মতো। এতদিনের টানা পড়েন, চাপা ভয়, অনিশ্চয়তা সব ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। সে আদনানের বাহুতে মাথা রেখে চোখ বন্ধ করলো, গভীর করে শ্বাস টানলো। এই শ্বাসে সে নিরাপত্তা খুঁজে পেল, আশ্রয় পেল, নিজের মানুষটাকে পেল। এই মুহূর্তে সম্পূর্ণ পৃথিবীটা আদনানের কাছে নিজের বলে মনে হলো। হলুদের অনুষ্ঠান বাড়িতে হলেও বিয়ের মূল আয়োজন হয়েছে ব্লুবেরি রিসোর্টে। ঢাকার কোলাহল থেকে খানিকটা দূরে সবুজে ঘেরা শান্ত একটি জায়গা, কিন্তু এই মুহূর্তে সেই শান্ত পরিবেশ আর নেই। দূর দূরান্তে থেকে আসা অতিথিদের ভিড়ে রিসোর্টটি রীতিমতো মুখর, হাসি ঠাট্টা, নাচ গান সব মিলিয়ে এক রমরমা আবহ। বিয়ের অনুষ্ঠান প্রায় শেষের পথে। অতিথিরা যে যার মতো বিদায় নিয়েছে, এখন রিদিতা পরিবারের পালা। সেখানে একরকম আহাজারি শুরু হয়েছে। রিদিতা বাবা মাকে জড়িয়ে কাছে আধ চাপা বিরক্তি নিয়ে সেই দৃশ্যের দিকে তাকিয়ে আছে। আজব, এত আহাজারি করার কি আছে? এতদিন তো আমার সাথেই ছিল, এখন কান্না করার মানে কি? পাশে ছিল তুহিন। আহাদের কথা শুনে বিদ্রুপ মাখা গলায় বললাম, কাঁদবে না, বাবা মা ছেড়ে তোর মতো বজ্জাতের ঘরে আসবে, ওরা তো জানের বয় আছে নাকি? কই, আহিয়া তো কাঁদছে না। আহিয়ার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি একটাই। আজ আবার তাকালো বাবা মেয়ের দিকে। তারেক রায়ান মেয়েকে বুকে জড়িয়ে অঝরে কাঁদছেন। মেয়ের কপালে প্রীত স্নেহের চুমু এঁকে দিচ্ছেন বারবার। এই মেয়েটাই তার কলিজার টুকরো। প্রতিবার মেয়েকে রেখে যেতে তার বুক ভেঙে যায়। যদিও কোনো নিয়ম থাকতো তাহলে সে মেয়েকে পরের ঘরে পাঠাতোই না, নিজের বুকের মধ্যে আগলে রাখতো। কিন্তু ইসলামে নেই এমন কোনো নিয়ম, সমাজেও নেই। সেই মেয়ের হাতটা দ্বিতীয়বার আমজাদ মীরের হাতে তুলে দিয়ে বললেন, আমার মেয়েটাকে নিজের মেয়ের মতো করে দেখে রাখবেন ভাইজান। মেয়েটা আমার বড়ই আদরের। যতটুকু সামর্থ্য হয়েছে তাদের দুঃখ থেকে দূরে রাখার চেষ্টা করেছি। আমার ফুলের মতো মেয়েটাকে আজ আপনার কাছে সঁপে দিলাম। আমজাদ মীর শান্ত অথচ দৃঢ় স্বরে আশ্বস্ত করলেন, আপনি নিশ্চিন্তে থাকেন ভাই, আপনার মেয়ের জন্য আমার ছেলে যথেষ্ট, বাকি আমরা তো আছি। আর চোখে একবার আহাদের দিকে তাকালেন তিনি। আহাদ তখনও নিশ্চুপ স্থির হয়ে দাঁড়িয়ে আছে। বাবার ইশারাটা বুঝে সে এগিয়ে এসে বলল, আপনি শুধু আপনার মেয়ের জন্য দোয়া করবেন,
বাকিটা আমার দায়িত্ব। তাকে আগলে রাখবো জীবন দিয়ে হলেও, কথা দিলাম। তারেক রায়ের মৃদু মাথা নাড়ালেন। ফরিদা বেগম মেয়ের মাথা স্নেহ ভরে হাত বুলিয়ে বললেন, সাবধানে থাকিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস, শ্বশুরবাড়ির সবার মন জুগিয়ে চলার চেষ্টা করিস, কোনো অভিযোগ যেন কানে না আসে। আমরা কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেওয়ার মতো বাবা মা নই, এটা তুই ভালো করেই জানিস। হৃদিতা নাক টেনে মাথা নাড়ল, ঠোঁট ফুলিয়ে আবদারের সুরে বলল, তুমি কিছুদিন থাকো না আম্মু। পাগলের মতো কথা বলছিস কেন? মেয়ের শ্বশুরবাড়িতে কেউ কি থাকে? এখন যাই, পরে একদিন তোর আব্বুকে নিয়ে আসবো। এক এক করে সবাই বিদায় নিল। হৃদিতা আর আহিয়াকে নিয়ে সবাই বাড়ি ফিরল। ততক্ষণে রাত অনেকটাই গভীর। হৃদিতা নিজের বিয়ের ক্লান্তি ভুলে আদনানের ঘরে গিয়ে আদিল জেরিনদের সাথে ফিতে ধরেছে। আদনান অবশ্য আহাদের মতো অত ঝামেলা করেনি। ওরা যা চেয়েছে সঙ্গে সঙ্গে দিয়ে বিদায় করে দিয়েছে। আহিয়া আগে থেকেই ঘরের ভেতর ছিল। আদনান ঢুকতেই সে সামান্য ঝুঁকে পা ছুঁয়ে সালাম করতে নেয়। ঠিক তখনই আদনান দু কদম পিছিয়ে গেল। কি সমস্যা তোর? পায়ে হাত দিচ্ছিস কেন? কণ্ঠে ছিল স্পষ্ট বিরক্তি। আহিয়া নিচু স্বরে বলল, আমি শুনেছি স্বামী ঘরে ঢুকলে পা ছুঁয়ে সালাম করতে হয়। কোথায় শুনেছিস? এমন আজগুবি কথা তোকে কে বলেছে? শাবানার আলমগীরের একটা ছায়াছবিতে দেখেছি। আদনানের চোখ কপালে উঠে গেল। এসব কবে থেকে দেখা শুরু করলি? এই তো কিছুদিন। আদনান একটু এগিয়ে এসে ঠোঁটে করে দুষ্টু হাসি খিলিয়ে বলল। আর কিছু দেখিসনি? আহিয়া বিষয়টা বুঝতে পেরে মাথা নেড়ে বলল, দেখেছি, চাচি আম্মু বলেছে। কি বলেছে? বলেছে 2 রাকাত নফল নামাজ পড়তে। আদনান হঠাৎ থেমে গেল। সত্যি তো, নতুন জীবনের শুরুতে আল্লাহর শুকরিয়া আদায় করা তো উচিত। সে আহিয়াকে ফ্রেশ হতে আসতে বলল। আহিয়া ফ্রেশ হয়ে আদনানের পছন্দ মতো আকাশি রঙের শাড়ি পরে ফিরে এলো। কিছুক্ষণ পর আদনানও ফ্রেশ হয়ে এলো। দুজন পাশাপাশি দাঁড়িয়ে নফল নামাজ আদায় করলো নীরবতা কৃতজ্ঞতায়। নামাজ শেষে আহিয়া বিছানায় বসতে আদনান এসে তার করে মাথা রাখলো। চোখ বন্ধ করে স্বস্তি নিঃশ্বাস টানলো। বহু ঝড় ঝাপটা পেরিয়ে অবশেষে এই মুহূর্তটা এসেছে। আহিয়া একবার চোখ বুলালো চারপাশে। ঘরটা কেমন স্বপ্নের মতো লাগছে। আজ থেকে এই ঘর, এই মানুষ, সব কিছুতেই তার অধিকার আছে। সে তাকালো আদনানের দিকে। এই মানুষটাই যে তার জীবন সঙ্গী হবে তার কখনো কল্পনাতেও তা ছিল না। আদনান বুঝতে পেরে তার হাত টেনে নিয়ে তালুতে একটুখানি নরম চুমু নিজের গালে চেপে ধরল। স্নিগ্ধ স্বরে বলল, তোকে পাওয়ার লোভটা বরাবরই ছিল আমার, আজ সেটা পূর্ণতা পেল। আমার বেঁচে থাকার স্বাদ যেন দ্বিগুণ হয়ে গেছে আহি। তোকে নিয়ে ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে চাই। বুড়ো হওয়ার পথটা একসাথে হাঁটতে চাই। থাকবি তো আমার হয়ে? শেষ কথাটা বলতে বলতে সে মাথা তুলে আহিয়ার দিকে চোখে তাকালো। আহিয়ার চোখ ছলছল করে উঠল। তবু ছুটি হাসি টেনে বললাম, আজীবন থাকবো, শুধু তার বিনিময়ে আমাকে চকলেট এনে দিলেই হলেই হবে। এবার আদনান শব্দ করে হেসে উঠল। উঠে আহিয়ার দিকে একটু ঝুঁকে ফিসফিস করে বলল, তোকে তো বশ করা খুব সহজ আহি। একটা চকলেট দিয়েই তো অশোভন কাজ করে নিতে পারবো। আহিয়া লাজে ঠোঁট কামড়ে ধরল। মুখটা লালচে হয়ে গেল। কেমন কাজ? আদনান চুলের গোছা আলতো করে কানের পাশে গুজে দিয়ে নিচের স্বরে বলল, আর যদি সেটা প্র্যাকটিক্যালি দেখাই মন্দ হবে না বল? আহিয়া শুকনো ঠোক গেল। বুকের ভেতরটা কেমন যেন অস্থির হয়ে উঠল। আদনান বেডসাইডের লাইটটা বন্ধ করতে চেঁচিয়ে উঠল, আমি আপনাকে দেখতে পাচ্ছি না, কোথায় আপনি? ঠিক তখনই কানের কাছে ফিসফিসিয়ে শব্দটা এসে পড়ল, এই তো এখানেই, তোমার অতি নিকটে। ফজরের আজানের ধ্বনি চারিদিক থেকে ভেসে আসছে। হৃদিতার চোখ ফট করে খুলে যায়। হাত বাড়িয়ে দেখে পাশটা খালি, হাত নেই। মুহূর্তেই বুকের ভেতর অজস্র দোলাচল শুরু হয়। অজানা আশঙ্কা, অস্বস্তি আর এক ধরনের শূন্যতা তাকে গ্রাস করে। সে উঠে লাইট অন করে কয়েকবার ডাকলো, কিন্তু কোনো সাড়া নেই। এমন অসময়ে আহাত কোথায় যেতে পারে? আগে তো এমন হয়নি কখনো। বুকের ভেতরে অস্থিরতা আর চেপে রাখতে পারো না। একরকম ধরফুরি উঠে পড়ে, অজু করে নামাজ পড়ে নেয়। ঠিক তখন খট করে দরজার খোলার শব্দ হয়। চোখ তুলে দেখে ক্লান্ত শরীর নিয়ে ভিতরে ঢুকেছে আহাত। মুখে গম্ভীর অবসাদ, চোখে নিদ্রাহীন রাতের ছাপড়িতা এখনো জায়নামাজে বসে আছে। দেখে আহাত সোজা এসে তার কোলে মাথা ইলিয়ে দিয়ে
শুয়ে পড়ে, চোখ বন্ধ করে মোলায়েম কঞ্চে বলে, আমার মাথাটা একটু টিপে দাও তো, খুব ব্যথা করছে। রিতা কিচ্ছু না বলে ধীরে ধীরে তার চুলে আঙুল বোলাতে থাকে। আলতো যত্নে সেই ছোঁয়া, কোনো প্রশ্ন করে না। যদি রেগে যায়, কিছুক্ষণ নীরব থাকার পর আহাত নিজেই বলে উঠছে, জিজ্ঞেস করবে না কোথায় ছিলাম? কাজেই ছিলেন হয়তো, কি জিজ্ঞেস করব? হৃদি, হুম। আমার খারাপ লাগছে। কেন? জানি না, তবে খুব অস্বস্তি হচ্ছে। আপনি একটু রেস্ট করেন, কয়েকদিন তো অনেক প্রেশার গেছে, তাই হয়তো এমন লাগছে। তার কথা মতো বাধ্য ছেলের মতো উঠে বিছানায় শুয়ে পড়ে, কিন্তু চোখ বন্ধ করতেই রাতের ঘটনাগুলো মাথার ভেতর তোড়পাড় শুরু করে। রাতে ঋদিতা একটু আগে পাগে ঘুমিয়ে পড়েছিল, তখন আহাদের ফোন আসে নাদিমের। সে ঋদিতার ললাটে ঠোঁট ছুঁয়ে দ্রুত বেরিয়ে যায়। গেটের পাশে নাদিমের শাওন অপেক্ষা করছিল। আহাদ কপাল কুঁচকে দুশ্চিন্তা আর ভাঁজ ফেলে প্রশ্ন ছুড়ে দেয়, কি অবস্থা? শাহিন কই? নাদিম গাড়ি দিকে ইশারা করে। সেখানে শাহিন মনমরা হয়ে গাড়ির ধাতব গায়ে পিঠ ছেঁকিয়ে দাঁড়িয়ে আছে। শাহন চোখের ইশারায় সব বোঝায় তাকে। সে একটা ভারী নিঃশ্বাস ফেলে বলে, কোথায় যাবেন ভাই? শাহনের প্রশ্ন শুনে আহাদের মেজাজ চড়ে যায়। দাঁতে ছিবিয়ে বলল, চলো আমার সাথে, জাহান্নামে যাব। জাহান্নামে যাবি গর্ধব? দুজনে চুপসে যায়। গতকাল হলুদের অনুষ্ঠান শেষে শাহিন যখন আনিকার বাড়ি পৌঁছে দিতে আসে, তখন আনিকার বাবা দুজনকে একসাথে দেখে ফেলে। সেখান থেকেই ঝামেলা শুরু। রাগের মাথায় সে মেয়ের গায়ে হাত তোলেন। শাহিনও প্রতিবাদ করতে পারেনি। এরপর থেকে সব যোগাযোগ বিচ্ছিন্ন। এই বিষয়ে রীতিতাও কয়েকবার প্রশ্ন করলো শাহিন প্রতিবারই এড়িয়ে গেছে, কারণ তাদের আনন্দময় মুহূর্তটাকে নষ্ট করতে চায়নি। কিছুক্ষণের মধ্যেই সবাই মিরপুর 14 ক্যান্টনমেন্টের সামনে এসে পৌঁছায়। আনিকার বাবা একজন নেভি অফিসার। নেভি কলোনিতে তাদের বাসা। আহাত কোনো ঝামেলা ছাড়াই ভেতর ঢোকে, কিন্তু আনিকার বাসার গেট কেউ খুলছে না। এরপর জাহাত রেগে গেল, গেট খুলে দেন। আনিকার বাবা দৃঢ় গলায় প্রশ্ন করেন, স্যার, আপনারা এত রাতে আমার বাড়িতে আসার কারণটা জানতে পারি? আপনার মেয়ে কোথায়? ডাকুন। দেখুন স্যার, আমি আপনাদের সম্মান করি, কিন্তু তার মানে এই না যে আপনারা আমার বাসায় এসে ক্ষমতা দেখাবেন। আজ সামান্য ঝুঁকে আসে, চোখে আগুনের ছেলে। ক্ষমতা দেখাতে চাইলে দরজায় দাঁড়িয়ে সময় নষ্ট করতাম না। ভদ্রভাবে বলছি, আপনার মেয়ে আর শাহিন একে অপরকে ভালোবাসে, বিয়ে করতে চায়। এই সম্পর্কটা মেনে নিন। আনিকার বাবা কিছুক্ষণ চুপ থাকে। ভেতরে ভেতরে তীব্র রাগে জ্বলছে সে। আমজাদ, মীর, আহাদ, রাজা, এই লোকগুলোকে সে বরাবরই অপছন্দ করেন। এই দলাদলিও তার সহ্য হয় না। তবুও ক্ষমতাবান মানুষের সামনে গলা নিচু করে বুদ্ধিমানের কাছে তিনি নিচু স্বরে বললেন, আমি ভদ্র ভাষাতেই বলছি স্যার, আমার মেয়েকে আমি এমন ছেলের কাছে বিয়ে দেব না। আপনারা সময় নষ্ট করবেন না। আরো তেতে উঠে একবার শাহিনের দিকে, তারপর এরপর গর্জে উঠে, আপনার চাওয়া না চাওয়ার তোয়াক্কা করি না আমি। আপনার মেয়েকে ডাকুন, ওর সাথে কথা বলবো। ছোট বাকিয়ে হাসে আনিকার বাবা। ডাক দেয় আনিকাকে। মাথা নিচু করে এসে দাঁড়ায় আনিকা। চোখ ফুলে আছে, কান্নায় বিধ্বস্ত চেহারা। শাহিন এক পলক তাকিয়ে থাকে। এই মেয়েটা কি সত্যি তাকে ভালোবাসতো? আনিকা চলো, ভয় পাবে না, আমি তোমাদের বিয়ের দায়িত্ব নেব। আহাদের কথা চমকে ওঠে আনিকা। বাবার দিকে এক ঝলক তাকে নিচু গলায় বলে, আমি কোথাও যাব না। আমি কখনো বলিনি আমি ওনাকে বিয়ে করব। আপনারা দয়া করে চলে যান আহাদ ভাই। শাহিন এক ধাপ এগিয়ে আসে। আপনি এসব কি সব বলছেন আনিকা? আমি যা বলেছি সেটাই আমার সিদ্ধান্ত। চাইলে আপনারা ভেতরে বসে চা নাস্তা করতে পারেন, কিন্তু বিয়ে নিয়ে আর কথা বলবেন না। শাহিনের ভেতরটা হঠাৎই ভেঙে পড়লো। এত যন্ত্রণা কেন হচ্ছে? তাদের সম্পর্ক তো অত গভীর ছিল না, তবুও এই চিনচিনে ব্যথা কেন? সে আর দাঁড়িয়ে থাকতে পারলো না, দ্রুত বেরিয়ে আসে। আহাত তীক্ষ্ণ দৃষ্টিতে সবার দিকে একবার তাকিয়ে বেরিয়ে যায়। নাদিম চাপা গলায় জিজ্ঞেস করলো, ভাই কিছু বললেন না? আমি কি বলবো নাদিম? শাহিন যে এতদিন এক টুকরো আশা নিয়ে বসেছিল, তার কি হবে? আজ শাহিনের দিকে তাকিয়ে কঠিন স্বরে বলল, যেখানে আনিকা নিজেই রাজি না, সেখানে আমার কথা বলা বোকামি। ও রাজি থাকলে আমি ওর বাপকেও পরোয়া করতাম না। হৃদিতা অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে আহাদের দিকে। আহাদের কথাগুলো শুনে ধীরে ধীরে সব হিসাব মিলিয়ে যাচ্ছে
তার মাথার ভেতর। আনিকা কেন বিয়েতে আসেনি, কেন ফোন বারবার বন্ধ পেয়েছে, কেন শাহিন সারাদিন মনমরা হয়েছিল, সবকিছুর উত্তর যেন এক সুতোয় গাঁথা হয়ে গেল। বুকের ভেতর এক ধরনের চাপা ব্যথা জমে ওঠে রীতিতার। সে আলতো করে আহাদের চুলে আঙুল বুলিয়ে দেয়, নরম কণ্ঠে জিজ্ঞেস করে, এখন কি করবেন? আহাদ ক্লান্ত চোখে তাকায়, দীর্ঘশ্বাস ফেলে বলল, কী বা করতে পারি? আমি জানি আনিকাও শাহিনকে পছন্দ করে, হয়তো খুব কষ্ট পেয়েই এসব কথা বলেছে। আপনি কোনোভাবে ওর বাবাকে রাজি করান না প্লিজ। আহাদ উঠে বসে, বালিশে পিঠ থেকে মাথা নিচু করে রাখে কিছুক্ষণ, তারপর ভারী গলায় বলল, তোমার কি মনে হয় আমি চেষ্টা করিনি? সব করেছি দিদি, কিন্তু এখন সবটাই আনিকার উপর নির্ভর করছে। আমি শাহিনের কষ্ট দেখতে পারছি না। ও সারা জীবন নিজের সব কিছু আমার জন্য সঁপে দিয়েছে, আর আমি ওর জন্য এতটুকু করতে পারলাম না। রীতিতার ঠোঁট কামড়ে ছিপ করে থাকে, কিছুক্ষণ ভেবে সিদ্ধান্ত নেয়, ধীরে তাকিয়ে বলল, আমি আর আহিয়া যদি ওদের বাসায় গিয়ে কথা বলি, যদি বুঝাতে পারি। কাজ হবে বলে মনে হয় না। তবুও চেষ্টা তো করা যায়। আহাদের সম্মতি পেয়ে পরের দিন সকালে রীতিতা আর আহিয়া আসে আনিকাদের বাসায়। দরজা খুলে দেন আনিকার মা। তাদের মুখ দেখেই তিনি বুঝে যান তারা কেন এসেছে। তবু ভদ্রতার খাতিরে অজানা সেজে প্রশ্ন করেন, তোমরা হঠাৎ? আহিয়া সালাম দিয়ে একটু ইতস্তত করে জিজ্ঞেস করলো, ভিতরেই আছে, কিন্তু তোমরা? কণ্ঠে কোনো কৌতূহল নেই, আছে শুধু একরাশ ক্লান্তি। রীতিতা এগিয়ে এসে নরম স্বরে বলল, আসলে আন্টি, আনিকা আমাদের বিয়েতেও যায়নি, আবার হুট করে যোগাযোগ বন্ধ, তাই একটু দেখতে আসা। আসো, ভিতরে আসো। দুজনে তাড়াহুড়ো করে ভেতরে ঢুকে পড়ে। আনিকা খাটের এক কোণে কাঁথা মুড়িতে শুয়েছিল, এখন উঠে বসেছে, চোখ দুটো ফোলা, নাকের ডগা লালচে, বুঝে যাচ্ছে অনেকক্ষণ ধরে কেঁদেছে। এখন শুধু থেমে থেমে নিঃশ্বাস নিচ্ছে। রীতিতা তার কাঁধে হাত রাখে। নিজেকে এভাবে কষ্ট কেন দিচ্ছিস আনিকা? ওদিকে শাহিন ভাইও কষ্ট পাচ্ছে। আনিকা আবারও নাক টানলো। আহিয়া দৃঢ় কঞ্চে বলে ওঠে, এত কান্নাকাটি করে কি হবে, চল আমাদের সাথে, তোর আব্বু একদিন না একদিন ঠিকই মেনে নেবে। আনিকা ধীরে মাথা নাড়ে, নাক টেনে ভাঙা স্বরে বলে, না আহিয়া, তোর আমার আব্বুকে চিনিস না। আব্বু বলেছে আমি যদি যাই তাহলে যেন তার মরা মুখটাও দেখতে না আসি। একটু থেমে শ্বাস নেয়, গলাটা কাঁপছে। আমি তাদের একমাত্র মেয়ে, আমাকে তারা চোখের মনির মতো ভালোবাসে। আমি যদি এভাবে চলে যাই, আব্বু আম্মু এমনিতেই মরে যাবে, তখন আমার কি হবে বল? কেমন ভালোবাসা এটা? তোর কথাই তো শুনছেন না। আই হয়তো বুঝতে পারছে না, কিন্তু রীতিতা খুব ভালো করেই বুঝেছে আনিকার ভেতরে টানা পড়েন। এই জায়গাটার যন্ত্রণা সে নিজেও একদিন বয়ে বেরিয়েছে। সে জানে ভালোবাসা আর দায়িত্বের মাঝে আটকে গেলে মানুষ কিভাবে ভেঙে পড়ে। সে নিচু স্বরে বলল, তুই বুঝবি না আহি, কোনো বাবা মা কখনো সন্তানের খারাপ চায় না, কিন্তু অনেক সময় তাদের ভয়টা, তাদের অসহায়তাটা আমরা সন্তানরা বুঝতে পারি না। আয়া এবার সরাসরি প্রশ্ন ছুড়ে দেয়, এখন কি করতে চাস তুই? আমি শাহিনকে বিয়ে করতে চাই, বিশ্বাস কর, আমি সত্যিই চাই, কিন্তু ও আব্বু আমাকে কষ্ট দিয়ে আমি কিছুই করতে পারবো না। শাহিন ভাইয়ের সাথে একবার কথা বলবি? না। এই একই শব্দে সব রাস্তা বন্ধ হয়ে যায়। রীতিতা আর আহিয়া একে অপরের দিকে তাকায় অসহায়ের মতো। এখন আর কিছু বলার নেই। ভারী মন নিয়ে দুজনেই বাসা থেকে বেরিয়ে আসে। গেটের সামনে দাঁড়িয়ে ছিল আহাদ আর শাহিন। দূর থেকে তাদের মুখ দেখে শাহিন বুঝে যায় সব। ঠোঁটের কোণে সৌজন্যমূলক ক্ষীণ একটা হাসি টেনে নেয়। নিজের ভেতরে রক্তক্ষরণ ঢাকার ব্যর্থ চেষ্টা সে করে। সে জানে না এই হাসিটা কতটুকু সফল হলো, শুধু জানে ভেতরে কতটা আগের চেয়ে গভীর হয়ে গেল। অক্টোবর মাস প্রায় শেষের দিকে চলে এসেছে বলে শীতের আমেজটা ধীরে ধীরে জানান দিচ্ছে নিজের উপস্থিতি। বিশেষ করে সকালের আবহাওয়াটাই শীতল প্রভাব লেগেই থাকে। তখনই চারিপাশে হালকা কুয়াশা একটা আস্তর জমে, যেন প্রকৃতি নরম তুলো চাদরে মুড়িয়ে বসে আছে। রীতিতার শরীরটা ইদানিং ভালো যায় না, মাঝে মাঝে দুর্বল লাগে, মাথা ছিমছিম করে, কিন্তু সে এসবের কিছুই আহাতকে বুঝতে দেয় না। যদি কোনোভাবে টের পায় আহাত, তাহলে তাজমহল দেখার স্বপ্ন মুহূর্তে গোলায় যাবে তার। অথচ তার কতদিনের ইচ্ছে খুব কাছ থেকে তাজমহল দেখবে। এই ইচ্ছেটুকু পূরণ করতে আহাত হাজারো ব্যস্ততার মাঝেও সময় বের করে 7 দিনের ছুটি নিয়েছে। এই 7 দিনে তারা ভারতের কয়েকটা বিশেষ জায়গা ঘুরবে।
যদিও আহাদের আগে বহুবার ভারত গেছে, তাজমহলও দেখেছে, তবু এবার যাওয়াটা একেবারেই আলাদা, কারণ এবার যাচ্ছে সে হৃদিতার ইচ্ছে পূরণ করতে। তারা অবশ্য একা যাচ্ছে না, আদনান আর আহিয়াও যাচ্ছে সাথে। এটাও রীতিতার বায়না। ইদানিং রীতিতা প্রায় সব কিছু নিয়েই বায়না ধরে, আর সেটা না শুনলে কখনো হুট করে রেগে যায়, আবার কখনো গাল ফুলে পটকা মাছের মতো বসে থাকে। এই দুটোর কোনোটাই আহাত সহ্য করতে পারে না, তাই শেষমেশ প্রেয়সীর কাছে হার মেনেই নেয় সে। বেলা 3টায় তাদের ফ্লাইট। সব ব্যাগপত্র নামিয়ে আহাত দেখলো রীতিতা এখনো নামিনি। সে গলা উঁচু করে ডাকলো, রিদি নিচে আসো। দ্বিতীয়বার ডাকার আগেই রীতিতা হাজির, চোখে মুখে এক ঝলক উচ্ছ্বাস। সবার কাছ থেকে বিদায় নিয়ে তারা বেরিয়ে গেল। আদনান আর আহিয়া আগে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে গেছে। আহাত রীতিতাকে নিয়ে অন্য একটা রাস্তা ধরলো। সেটা বুঝতে পেরে রীতিতা প্রশ্ন করলো, এদিকে কোথায় যাচ্ছেন? আহাত আর চোখে তাকালো রীতিতার দিকে। মেয়েটা সে ইদানিং ঠিক মতো সময় দিতে পারছে না মেয়েটাকে। কাজের চাপ বেড়েছে অনেক, অথচ আশ্চর্যের বিষয় এটা নিয়ে রীতিতার কোনো অভিযোগ নেই। আজ মাঝে মাঝে চায় সে অভিমান করুক, অভিযোগ করুক, কিন্তু হয় ঠিক উল্টো। সামান্য কিছু হলে গাল ফুলে চুপ করে বসে থাকে। কি হলো, কি ভাবছেন? রীতিতা আবারও জিজ্ঞেস করলো। হাত সামান্য হাসলো, কিছু বলল না। তখনই তার চোখে পড়লো শাহিনকে, তার পাশে নীলা। রীতার চোখ চকচক করে উঠলো। সে আহাদের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, নীলাও যাবে আমাদের সাথে? সত্যি? না। রীতার মুখটা মুহূর্তে চুপসে গেল, মিনমিন করে বলল, আপনি তো কেবলই বললেন যাবে। তাহলে আবার জিজ্ঞেস করছো কেন? রীতা চুপ করে গেল। আহাত তার মনোভাবটা বুঝে মাথা ঠান্ডা করে বলল, ওদের মাঝখানের প্রাচীর ভাঙতে হলে একান্ত সময় কাটানো জরুরি। তাছাড়া নীলাও একটু খুশি হবে, তাই ভাবলাম ওদেরকেও নিয়ে যাই। আপনি এত ভালো কেন? বেশি ভালো? না, একটু একটু। আহাতের ছোট কামড়ে হাসলো। নীলা আর শাহিন গাড়িতে উঠে বসলো, তবে দুজনেই নীরব। তাদের গাড়ি সোজা এয়ারপোর্টের দিকে রওনা হলো। সেখানে আদনান আর আহিয়া অপেক্ষা করছিল। দীর্ঘ জার্নি শেষে রাত 8টার দিকে সবাই ভারতে পৌঁছালো। দ্য ওবেরয় আমার বিলাস হোটেলে আগে থেকেই রুম বুক করা ছিল। 202 রুমে আদনান আর আহিয়া, 203 রুমে শাহিন আর নীলা। আহাত আলাদা ফ্লোরে রুম নিয়েছে। ভীষণ ক্লান্তির কারণে সবাই যে যার রুমে চলে গেল। রীতিতা ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। বারান্দার দিকে তাকাতেই তার চোখে পড়লো আহাতকে। সে ফোনে কথা বলছে, কপালে ভাঁজ দেখে বোঝা যায় কাজের কথা। রীতিতা ধীরে ধীরে পা ফেলে হঠাৎই পেছন থেকে তাকে জড়িয়ে ধরে, বুকের সাথে পিচ ঝেঁসে যায়। নরম করে তার পিছে নাক ঘষে নেয়। আহাত কথার মাঝে হালকা হেসে ওঠে, কল কেটে ঘুরে দাঁড়ায়, কপালে কপাল ছেঁকায়, নাক ঘষে আলতো করে জিজ্ঞেস করে, কি হয়েছে? উষ্ণতা প্রয়োজন? আপনাকে প্রয়োজন। আচ্ছা, কিন্তু কে জানি বলে আমি খারাপ। বেশি না তো, একটু একটু খারাপ, আবার একটু একটু ভালো। এটা কেমন কথা? এটা আহাদ রাজার প্রেয়সীর কথা। বেশ কথা শিখেছেন দেখছি। শিক্ষক আপনি নিজেই। রীতিতা মুখ তুলে তাকায়, চোখে দুষ্টুমি আর আদরে ভরা চাহনি। আহাত এবার ভালো করে তাকায় তার দিকে। সাদা চুড়িদারের প্রেয়সীকে আজ অদ্ভুত রকম স্নিগ্ধ লাগছে, যেন সকালবেলার আলোয় ধোয়া কোনো ফুরি। সে হঠাৎ করে নিজের বুকের মধ্যে টেনে নেয় রীতিতাকে। ভীষণ আসলে সে নিজের সাথে মিশি ডাকে, রিদি, আমার একটা ব্যাঙের বাচ্চা লাগবে। রীতিতা মাথা তুলে তাকায়, চোখ বড় বড় করে বলে, আমাকে বলছেন কেন? আমি কি আশ্চর্য, ব্যাঙের মাকে বলবো না তো কাকে বলবো? মোটেও ব্যাং না, ব্যাং আপনি। আধ হেসে উঠে শব্দ করে। রীতিতা তার কথার মানে স্পষ্টই বুঝেছে, তবুও কিছু বলল না, শুধু চোখ নামিয়ে মিটমিট করে হাসছে। আহাত তার মাথাটা নিজের বুকে শক্ত করে চেপে গভীরভাবে নিঃশ্বাস চেনে বুক ভরে নেয়। রীতিতা চেনা সুবাস। নীলা রুমে ঢুকেই একটু অস্বস্তি বোধ করলো। ঠোঁট কামড়ে রুমের মাঝখানে দাঁড়িয়ে রইল। শাহিন সেটা বুঝতে পারলো। ফ্রেশ হয়ে একটা বালিশ নিয়ে বলল, আমি বান্দরই থাকবো, তুমি নিশ্চিন্তে এখানে থাকতে পারো। নীলা কিছু বলো না, সোজা ওয়াশরুমে ঢুকে পড়ল। শাহিন দ্রুত বারান্দায় চলে গেল। দুজনের মাঝখানে বোঝাপড়া প্রাচীর এখনো অটুট। এই 1 মাসে
কেউই কারোর দিকে চোখ তুলে তাকানোর সাহস পায়নি। দুজনে নিজের ভেতর গুটিয়ে আছে। শাহিন ভারী শ্বাস নিয়ে আকাশের দিকে তাকালো। আকাশটা খুটখুটে অন্ধকার, একদম তার ভেতরের মতো। মুহূর্তেই মনে পড়ে গেল পেছনের ঘটনাগুলো। সেদিনের পর আনিকার বাবাকে কত বোঝানোর চেষ্টা করেছে সে, এমনকি তার মা পর্যন্ত আনিকার বাসায় গিয়ে প্রস্তাব নিয়ে গিয়েছিল। আনিকাও অনেক কান্নাকাটি করেছে, কিন্তু তার বাবার একটাই শর্ত, আহাদের সঙ্গ ছাড়তে হবে, রাজনীতি ছেড়ে স্বাভাবিক জীবন যাপন করতে হবে। তিনি তার একমাত্র মেয়েকে ঝুঁকির মধ্যে ফেলতে চান না। এই শর্ত শাহিনের পক্ষে মানা সম্ভব হয়নি। আহাদ নিজেও বলেছিল তার সঙ্গ ছাড়তে, কিন্তু শাহিন নড়েনি। সে জীবন দেবে, তবুও আহাদের সঙ্গ ছাড়বে না। যে মানুষটা তাকে তার মাকে নতুন জীবন দিয়েছে, তাকে মাঝপথে ছেড়ে যাওয়া সম্ভব নয়। একদিন হঠাৎ জানতে পারে আনিকার খুলনায় চলে যাচ্ছে, তার বাবা বদলি হয়েছে। সেদিন শাহিন প্রায় আনিকার পায়ে ধরা বাকি ছিল শাহিনের, কিন্তু আনিকার একটাই কথা, বাবা মাকে কষ্ট দিয়ে সে যেতে পারবে না। আনিকারা চলে যাওয়ার পর শাহিন পুরোপুরি ভেঙে পড়ে, যেটা আহাদের সহ্য হয়নি। অন্যদিকে নীলাও নিঃসঙ্গতায় ভুগছিল। আহাদ ভেবেছিল দুজন নিঃস্ব মানুষ যদি একসাথে বাধা পড়ে তাহলে হয়তো একে অপরের পরিপূরক হবে। সে ভাবনা থেকে এই দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। আজ 1 মাস হতে চলেছে, অথচ তাদের সম্পর্কের এক বিন্দু পরিবর্তন আসেনি। শাহিন ঘাড় ঘুরিয়ে তাকালো। নীলা গুটি গুটি পায়ে হয়ে শুয়ে আছে। বাড়িতে তারা মায়ের অগোচরে আলাদা ঘরে থাকে, কিন্তু এখানে সেই সুযোগ নেই। শিশিরের ঠান্ডা অনুভূতি হতেই দ্বিধা বলে শাহিন ভেতরে ঢুকে পড়ল। তাতে নীলা অস্বস্তিতে উঠে বসল। আসলে বাইরে ঠান্ডা লাগছিল তাই। শাহিন অজুহাত দিল। নীলা চোখ নামিয়ে রেখে বলল, আপনি চাইলে বেড শেয়ার করতে পারেন। শাহিন চমকালো, তাকালো। নীলা দ্রুত যুক্ত করল, না মানে এখানে তো আর অপশন নেই, আপনি একপাশে থাকলেই হবে, আমার সমস্যা নেই। শাহিন কিছুক্ষণ চুপ থেকে এক পাশে শুয়ে পড়ল। নীলাও পিঠ ফিরে অন্য পাশে শুয়ে পড়ল। তার চোখ ছলছল করছে। এই 1 মাসে কিছু না পেলেও শাহিনের মায়ের ভালোবাসা পেয়েছে। নিজের মেয়ে নেই বলে মমতাজ বেগম নীলাকে চোখে হারান। আসার সময় তার কাছে একটাই আবদার করেছিলেন, নাতির মুখ দেখতে চান। তখন নীলা চুপ ছিল। এখন ভাবছে এই কথা শাহিনকে বলবি কিভাবে, কিংবা সে নিজেই বা এই আবদার পূরণ করবি কিভাবে। আকাশে হালকা নীলচে আভা, বাতাসে সকালের শীতল ছোঁয়া। সবাই মিলে সকাল সকাল বেরিয়ে পড়লো তাজমহল দেখার উদ্দেশ্যে। আহাদের জোরাজুরিতে এত ভোরে বের হওয়া। তার দাবি ভোরবেলা তাজমহলের নাকি সবচেয়ে স্নিগ্ধ, সবচেয়ে শান্ত লাগে। আহি অবশ্য সেই স্নিগ্ধতার কোনো কিছুই টের পাচ্ছে না। তার চোখ আধবোজা ঘুমে ঠুলু ঠুলু করতে করতে হাঁটছে। ঠিক মতো ভারসাম্য রাখতে পারছে না। আদনান এক পাশ থেকে তার হাত ধরে রেখেছে, যেন কোনোভাবে হোঁচটকে পড়ে না যায়। তাদের ঠিক পেছনে হাঁটছে আহাদ আর রিধিতা। এই দৃশ্যটা চোখে পড়তে আহাদ গলা উঁচু করে চেঁচিয়ে উঠল, আহি, তোর কি শরীর খারাপ? অন্যের সাহারা নিয়ে হাঁটছিস কেন? এদিকে আয়। আহি আর ঘুম একেবারে উধাও হয়ে গেল। আহাদের মুখে একরাশ বিরক্তি নিয়ে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে এখানে এসে ওর শান্তি নেই। সে কি কোনোদিন সাথীতে একটু রোমান্স করতে পারবে না? রিধিতা ব্যাপারটা বুঝতে পেরে তৎক্ষণাৎ কোনো দিয়ে আদের পেটে গুঁতো দিয়ে ফিসফিস করে পড়ল, ওরা ওদের মতো ঘুরুক না, আপনি এমন করছেন কেন? কেমন করেছি? গ্রামের হিটলার ফুপু শাশুড়িদের মতো করছেন। কি? আমি হিটলার ফুপু শাশুড়ি? এর থেকেও বেশি হিটলারি করেন, আপনার শিরায় শিরায় হিটলারি। রিদি, আমি রেগে যাচ্ছি কিন্তু। পারেন তো খালি এই রাগটাই দেখাতে। নাকের ডগায় রাগ নিয়ে ঘুরে বেড়ান সারাক্ষণ। এটাই কদিনের জন্য বাংলাদেশে রেখে আসলে কি হতো? রিদি। এবার সত্যিকারে আহাদের কণ্ঠে রাগের আভাস। রিধিতার ঠোঁট কামড়ে চুপ করে গেল। না হলে রাগ কোন তুঙ্গে উঠবে সেটারও কোনো হদিস নেই। আদনান তাতে দর চেপে ফিসফিস করে বলল, তোর ভাইয়ের মতো এমন হিংসুটে মানুষ আমি জীবনে দুটো দেখিনি। আমি আমার বউ নিয়ে হাঁটছি, তাতে ওর এত জ্বালা কেন? নিজের বেলায় 16 আনা, আমার বেলায় 4 আনাও না। আয়া আর চোখে তাকালো আদনানের দিকে, ঠোঁটে চাপা হাসে। আপনি কি কম হিংসুটে? আপনারা দুজনই এক গোয়ালের গরু। কোন দিক দিয়ে গরু মনে হয় আমাকে? এটা তো কথার কথা। তাই বলে গরু? আপনার কি গায়ে লেগেছে? আহি। ঠিক আছে ধলা বিলাই। কি? এটাও পছন্দ হয়নি? আহি।
সরি আদনান ভাই, সরি, আর বলবো না। কি আবার বল। আহিয়া মুখ ফুসকে আদনান ভাই বলে ফেলেছে, যার কারণে আদনানের রাগ বেড়ে গেল। আহিয়া কথার মোড় ঘুরোতে বলল, দেখুন ওই ছেলেটা কত সুন্দর। আহি, আয়া হেসে এক দৌড় লাগালো। আদনান ক্ষিপ্ত হয়ে তার পিছু নিল। অন্যদিকে শাহিন আর নীলা পাশাপাশি হাঁটলো। দুজনের মন দুই প্রান্তে, কেউ কারোর দিকে চোখ তুলে না, মাঝখানে অদৃশ্য নীরবতা আর অস্বস্তির দেয়াল। আহাদ জানে নীলার ভেতর কি চলছে, জানে শাহিনের নীরবতার মানে, তবুও সে কখনোই এসব নিয়ে রিতার সঙ্গে আলোচনা করেনি আর করবেও না। সে চায় না রিতার মনে কোনো সন্দেহের আশ্রয় পড়ুক, চায় না তাদের সম্পর্কের কোথাও এক ফোঁটা ফাটল ধরুক। তাজমহলের স্নিগ্ধ সৌন্দর্য দেখতে শত মানুষ ভিড় করেছে, অথচ এখানে সবার গল্প আলাদা, সবার যুদ্ধ আলাদা। কেউ হাসছে, কেউ নীরব, কেউ নিজের ভেতরেই লড়ছে। তাজমহল ছাড়াও আরও কিছু জায়গা ঘুরে হোটেলে ফিরতে ফিরতে রাত নামলো। ঘড়ি কাঁটা ধীরে ধীরে এগোচ্ছে। রাত 12টা পেরোলেই 22শে অক্টোবর আহাদের জন্মদিন। বাংলাদেশ থেকে রিদিতা পরিকল্পনা করেছিল আহাদের জন্মদিনে সে সুখবরটা দেবে। আহিয়া শুরু থেকে সব জানে। নীলা আজ জেনেছে, অথচ তার মুখে কোনো হাহাকার নেই, কোনো আক্ষেপ নেই, বরং এক অদ্ভুত এক শান্তি ছড়িয়ে পড়েছে বুকের ভেতর। নিজের ভাঙা জীবনটার ফাঁকে অন্য কারো জীবনে নতুন প্রাণ আসছে। এই অদ্ভুত অনুভূতিটা তাকে ভারী শান্ত করে দিয়েছে। সবাই তো এখানে অচেনা, পরিবেশ ভিন্ন, তবু আহাদের অগোচরে যতটুকু পারা যায় তিনজন মিলে আয়োজন করেছে। সব গোছানো শেষ। আহিয়া আদনানকে কল দিল। আদনান পুরো পরিকল্পনা জানে, আগেই বলে রাখা হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই আহাদ রুমে ঢুকে সব অন্ধকার। স্বাভাবিকভাবে কপালে ভাঁজ পড়ল। লাইট অন করতেই পরিবেশ ভিন্ন। সামনে দাঁড়িয়ে আছে তার প্রেয়সী, লাল শাড়িতে মোড়ানো, যেন আগুনের মতো উজ্জ্বল। চারিদিকে লাল গোলাপ, বেলুনে ভরা রুম, টেবিলের উপর কেক, ক্যান্ডেলগুলো ছোট ছোট আগুনের শিখার মতো জ্বলজ্বল করছে। রিধিতা এসে তার গলার কণ্ঠমণিতে একটা নরম চুমুক খেলো, জড়িয়ে ধরলো। আহাদ একটু বিচলিত হয়ে হাসল। কি ব্যাপার রিদি রানী, হঠাৎ এত ভালোবাসা, কাহিনী কি? আপনার জন্য ভালোবাসাটা আমার হঠাৎ হঠাৎই আসে মন্ত্রী মশাই, কি করব বলুন? সব সময় কিভাবে আসবে শিখিয়ে দেব? না না না। আর চারপাশে চোখ বুলে বলল, এসবের কারণটা জানতে পারি? রিতা মাথা তুলে গাঢ় বাদামি চোখ জোড়া রাখলো তার চোখে। সেই চোখে আজ গভীরতা, আবেগ আর একরাশ ভালোবাসা। শুভ জন্মদিন মন্ত্রী মশাই, আপনার প্রতিটা জন্মদিন আমাকে নিয়ে শুভ হোক। আমি এভাবে সারাটা জীবন আপনার রাগের কারণ হতে চাই। আপনি যতদিন বিদ্যমান আমার অস্তিত্ব ততদিন বর্তমান। আপনাকে ভীষণ ভালোবাসি, আপনার কল্পনা ছাপিয়ে তার চেয়েও বহুগুণ বেশি ভালোবাসি। আহাদ কয়েক মুহূর্ত নিশ্চল দাঁড়িয়ে রইল। আজ তার জন্মদিন, সে তো ভুলে গিয়েছিল। সেই ছোটবেলায় এসে করেছে, বড় হওয়ার পর এসব আর জীবনের তার গুরুত্ব পায়নি, অথচ আজ তার প্রেয়সী সবটাকে আবারও জীবন্ত করে তুলেছে। এসব কখন করলে, কিভাবে? সারপ্রাইজ পছন্দ হয়েছে আপনার? আর তাকে টেনে নিয়ে গ্রীবায় মুখ গুজে দিল। খুব। আপনার জন্য আরেকটা সারপ্রাইজ আছে। সেটা কি? রিতা নিজেকে ছাড়িয়ে তাকে টেনে বসালো, হাতে তুলে দিল একটা লাল বক্স। এটা আপনার উপহার। কি এটা? খুলেই দেখুন। কেমন অজানা অনুভূতি ঘিরে ধরলো তাকে। বক্সটা খুলতে গিয়ে খেয়াল করলো তার হাত কাঁপছে। কেন কাঁপছে সে নিজেও জানে না। কম্পিত হাতে বক্স খুলতে চোখে পড়লো আর পাশে রাখা 2 জোড়া ছোট বাচ্চার জুতা। আহাত বোবা হয়ে গেল। বাদামি চোখ দুটো অশ্রুতে টলমল করে উঠল। সে চোখের ইশারা জিজ্ঞেস করলো, এটা কি সত্যি? রিতা মাথা নাড়ল, অর্থাৎ হ্যাঁ। আহাদের গলা শুকিয়ে আসছে, নিঃশ্বাস আটকে আসছে, বিশ্বাস করতে পারছে না। রিদিতা তার উড়ুতে বসে খসখসে গালে হাত রেখে ফিসফিস করলো, বলল, আপনি ব্যাঙের বাচ্চা চেয়েছিলেন না? আমার 2টো বাচ্চা আসছে। আপনি বাবা হতে যাচ্ছেন মন্ত্রী মশাই। আর তখনও বোবার মতো বসে আমি বাবা হব? নিজের কানকে যেন বিশ্বাস হচ্ছে না। রীতিতা দ্বিধায় পড়ে গেল। আপনি খুশি হননি? এবার আহাদে টনক রইল। ধীরে ধীরে তার হাত রাখলো রিতার উদরে, যেন নিজের অস্তিত্ব ছুঁয়ে দেখতে চাইছে। এক মুহূর্ত পর হঠাৎই সে ফেটে পড়ল। আমি বাবা হব? আমি সত্যিই বাবা হব?
আমি আমি এখনই আম্মাকে বলতেছি। না না, আগে বাবাকে বলি। তুহিন তুহিন বদমাইশ আমাকে বাচ্চা নিয়ে খোটা দিয়েছিল, অপমান করেছে আমাকে। আগে ওকে বলি আমি বাবা হব। আল্লাহ, আমি বাবা হব। রিদি জানো, আমি সত্যিই বাবা হব। আহাত ঘরের মধ্যে পাগলের মতো পায়চারি করছে, কখনো মাকে কল দিচ্ছে তো কখনো বাবাকে। তার এই উচ্ছ্বাস রিতার চোখ ভিজে ওঠে। তখনই আহাত তার পায়ের কাছে হাঁটু মেরে বসে পড়ে। তার হাতে গালে ললাটে গ্রীবা অজস্র ছোট ছোট চুমু ছড়িয়ে দেয়। আমি বাবা হব জানো, আমি একসাথে 2 সন্তানের বাবা হব। হ্যাঁ। রিদিতা হাসে পাগলামো দেখে। সে রিদিতার গালে হাত রেখে বলে উঠল, তুমি জানো, এটা আমার জীবনের বেস্ট সারপ্রাইজ ছিল। আমার সেরা জন্মদিন এটা, সেরা। আমি অবশেষে বাবা হব। আমার 2টো ছানা হবে, ছোট ছোট গুলুগুলু বেবি হবে না? তুহিন বজ্জাতটাকে মুখে ঝামা ঘষে দিব। হঠাৎ উদ্বিগ্ন হয়ে আহাত আবার বলল, কিন্তু তুমি এটা আগে বললে না কেন? হ্যাঁ, এই জন্যই তোমার শরীর খারাপ ছিল, এখনও খারাপ লাগছে, তাই না? আমি এখনই আদনানকে ডেকে আনছি। রিদিতা তার হাত চেপে ধরে। কি করছেন আপনি? শান্ত হন, আমি ঠিক আছি। আমি কিভাবে শান্ত হব? কিভাবে? তা হেসে উঠল, তার গালে হাত রেখে এক মুহূর্তে তাকিয়ে থাকে আহাত প্রেয়সীর কোমল চোখে। তারপর হঠাৎ তাকে বুকে চেপে ধরে কেঁদে ওঠে। কান্নার তোড়ে তার কাঁধ দুলছে, রিদিতাও নাক টানছে। কোথায় জন্মদিন, কোথায় সারপ্রাইজ, সব মিলিয়ে মুহূর্তটা ডুবে গেছে ঘন আবেগের ধোঁয়ায়। এক অদ্ভুত আনন্দে ভরে উঠেছে আহাত। রিদিতার রুমটা, বাতাসের মধ্যেই উচ্ছ্বাস টের পাওয়া যাচ্ছে। আজ আহাদের জন্মদিন, আর এই বিশেষ দিনেই জানতে পেরেছে সে বাবা হতে চাচ্ছে, তাও একসাথে 2 সন্তানের। আনন্দের এমন দ্বিগুণ সুখ যে মানুষকে পাগল করে দিতে পারে। আহাত তার জীবন্ত উদাহরণ। ততক্ষণে রুম জুড়ে জড়ো হয়েছে আদনান, আহিয়া, শাহিন, নীলা। সবাই একসাথে এই মুহূর্তটা উপভোগ করছে। আহাত রাজা আনন্দে পুরোপুরি উন্মাদ হয়ে উঠেছে। এই তো কিছুক্ষণ আগেই গভীর রাতে সে তুহিনকে ফোন করে বসেছে, যেন বিজয়ের ঘোষণা দিয়েছে। তুই না বলছিলি আমার বয়স হয়ে গেছে, অথচ এখনো বাপ হতে পারি নাই? এখন দেখ, একসাথে 2 সন্তানের বাপ হচ্ছি আমি। কঞ্চে এমন গর্ব, এমন আত্মতৃপ্তি, যেন জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা সে জিতে ফেলেছে। ওপাশ থেকে তুহিন ছুটপাকে হালকা ঠাট্টা সুরে পড়ল, তুই সবে 2টা আন্ডাকন্ডার বাপ হবি, আর আমি অলরেডি 3টার বাপ। এক মুহূর্তে আহাদের চোখে রাগের ঝিলিক দেখা গেল। সে গম্ভীর স্বরে বলল, তুই বেআইনি কাজ করেছিস, তোর তো জেলে থাকার কথা। বাংলাদেশে ফিরেই আমি তোর নামে মামলা করব। এমন কথা শুনে ঘরে উপস্থিত সবাই হতভম্ব হয়ে তাকিয়ে রইল আহাদের দিকে। কেউ বুঝতেই পারছে না সে মজা করছে নাকি সত্যি সিরিয়াস। তুই অবাক হয়ে পাল্টা প্রশ্ন করল, কেন? আমি জেলে যাব কেন? কি অপরাধ করেছি আমি? আত একেবারে আইনজ্ঞের ভঙ্গিতে উত্তর দিল, বাংলাদেশ পরিবার পরিকল্পনার ক্ষেত্র বলা হয়েছে 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। আর তুই নিয়ম লঙ্ঘন করেছিস, 3টা আন্ডাকন্ডা জন্ম দিয়েছিস। এটা এক ধরনের ক্রাইম। আমি আম্মাকে বলে তোর নামে মামলা ঠুকে দেব। এবার আর কেউ নিজেকে ধরে রাখতে পারল না। সবাই একসাথে হতবাক হয়ে তাকিয়ে আছে। আদনান চোচের করে তার ছেলে হাসি টেনে পিটপিট করে বলে উঠল, তবুও নিজের দুর্বলতা স্বীকার করবে না, জন্মগত ঘাড় টেরা। কিন্তু কথাটা আহাদের কানে চলেই গেছে। সে জ্বলন্ত চোখের দৃষ্টিতে তাকালো আদনানের দিকে। আদনান সঙ্গে সঙ্গে নড়ে চড়ে বসে সিঁদুর সোজা করে এলো। রিদিতা নিজের কোমল হাত দিয়ে আহাদের শক্ত হয়ে থাকা মুঠোটা চেপে ধরলো, চোখের ইশারা বোঝালো শান্ত হতে। অদ্ভুত ব্যাপার, এই সামান্য ইঙ্গিতেই আহাদের ভেতরে ঝড় থেমে গেল। সে গভীর শ্বাস নিয়ে তুহিনকে বলল, প্রস্তুত থাকিস, দেশে ফিরেই তোর ব্যবস্থা করব। এখন ফোন রাখ। কল কেটে দিল। আহিয়া ছুটে এসে রিদিতাকে জড়িয়ে ধরল, চোখে মুখে খাঁটি আনন্দ। আও, আমি গুলো গুলো বেবিতে ফুপি হব। কি যে খুশি লাগছে আমার রিথি, বলে বোঝাতে পারবো না।
রিতা লাজুক খেসে মাথা নিচু করলো, গালে নতুন উজ্জ্বলতা ফুটে উঠেছে। আদনান দূর থেকে তাকিয়ে রইল আহিয়ার সেই উচ্ছ্বাসের দিকে। কিছু একটা ভেবে সে নিজের ছোঁচ কামড়ে হেসে পেল, একটা রহস্যময় হাসি। কর্নারের সোফায় নীরবে বসে আছে নীলা, তার দৃষ্টি স্থির হয়ে আছে আহাদের উপর। বাবা হওয়ার খুশিতে সে যেন সম্পূর্ণ বদলে গেছে। উঠতে বসতে রিতার দিকেই তার করার নজর। এমন এক মানুষ যাকে ভাষায় ব্যাখ্যা করা যায় না। নীলা খুব ক্ষীণ করে হাসলো। এই মুহূর্তটা তারও হতে পারতো। এই আনন্দ, এই উচ্ছ্বাস কেমন কুয়াশার মতো ধোঁয়াটে লাগছে, কিন্তু আশ্চর্যভাবে যতটা যন্ত্রণা হওয়ার কথা ছিল তার চেয়ে বেশি, অনেক বেশি শান্তি অনুভব করছে সে। মনের ভিতর একা একা বিড়বিড় করলো, আপনার এই খুশিটা, এই মুহূর্তের আনন্দটা আমি দেখতে পেরেছি। এটাই আমার চরম সৌভাগ্য। আপনাকে না পাওয়ার আক্ষেপ আমার আজীবন থাকবে, কিন্তু তবুও আমার কোনো অভিযোগ নেই আপনার প্রতি। আমি সুখী হই বা না হই, আমি চাই আপনারা সারা জীবন এমনই সুখী থাকুন। আপনাদের জীবনটায় সবসময় সুখ বিরাজ করুক, এটাই আমার চাওয়া। একটা ভারী অস্বস্তিকর নিঃশ্বাস বেরিয়ে এলো তার বুক থেকে। তারপর দৃষ্টি গেল শাহিনের দিকে। সে আহাদের সাথে কথা বলছে ঠিকই, কিন্তু মুখের সেই উজ্জ্বল হাসিটা কোথায় যেন হারিয়ে গেছে। নীলার মনে পড়ে গেল শাশুড়ির সেই আদুরে আবদারের কথা। আসার সময় মমতাজ বেগম নীলার হাত ধরে বলেছিলেন, আমি জানি তোমাদের বিয়েটা কিভাবে হয়েছে, তবুও মা, জীবন তো কারোর জন্য থেমে থাকে না। বয়স হয়েছে আমার, শরীরে অনেক অসুখ বাসা বেঁধেছে। হায়াত মুহূর্তের তো কোনো নিশ্চয়তা নেই, তবে হায়াত শেষ হবে কে জানে। ছেলেটার একটা পূর্ণ জীবন দেখে যেতে পারলে অন্তর শান্তি পেত। একটা নাতি নাতনির মুখ দেখলে শান্তিতে মরতে পারতাম। নীলার বুকটা হু হু করে উঠল। কি অদ্ভুত এক সম্পর্কে বেড়াজালে সে আটকে আছে। শাহিনের সাথে হ্যাঁ না বলে কথাও বলতে তাকে ভাবতে হয়। সেখানে সন্তান চাওয়ার কথা তো সে কল্পনাই করবে কিভাবে, যেখানে শাহিন এখনও আনিকার স্মৃতিতে প্রতিদিন ছটফট করে। নীলাকে এভাবে শাহিনের দিকে পলকিন তাকিয়ে থাকতে দেখে আধ হালকা করে হাসল। মনে মনে ভাবলো হয়তো নীলার মন এখন বিভ্রান্ত, আর সে তো এটাই চেয়েছিল। নীলা তাকে ভুলে নতুন অনুভূতির দিকে এগিয়ে যাক। এখন মনে হচ্ছে সেই সময়টা আর খুব বেশি দূরে নয়। আদনান সবে ফ্রেশ হয়ে বেরিয়েছে। সারাদিনের ধকল শরীর জুড়ে জমে আছে, মাথাটা ভার ভার লাগছে, পেশিগুলো চান চান। এই মুহূর্ত যদি একটু আরাম করে শুতে পারতো তাহলে হয়তো ভিতরে অস্থিরতা কিছুটা কমতো। মুখ মুছতে মুছতে সে আয়নার সামনে এসে দাঁড়ালো। আয়নায় নিজের দিকে তাকে খানিকটা থমকে গেল। ফর্সা মুখে হালকা দাড়ি গভীর রেখা স্পষ্ট হয়ে উঠেছে। বেশ কয়েকদিন ধরে ক্লিন করা হয়নি, সেটাই চোখে পড়েছে। নিজেকে কুটিয়ে কুটিয়ে দেখছিল সে, তখনই চোখের কোণে অন্য একটা উপস্থিতি টের পেল। ঘাড় ঘুরিয়ে তাকাতে দেখলো আহিয়া সোফার উপর পা তুলে বসে আছে, দুই হাঁটু ভাঁজ করা, হাত দুটো হাঁটুর উপর রেখে সে একদৃষ্টিতে তাকিয়ে আছে আদনানের দিকে। আদনানের ভ্রু দুটো কুঁচকে গেল। তোয়ালে চেয়ারের উপর ছুঁড়ে ফেলে এগিয়ে গেল আহিয়ার দিকে, কপালে আলতো করে একটা টোকা দিল, একটু দুষ্টুমির সুরে পড়ল, এভাবে কি দেখেছিস? আমার তো লজ্জা করছে। বলে হেসে উঠল আদান, কিন্তু আহিয়ার মুখের দিকে তাকে বুঝলো সে হাসির মুডে নেই। ছোটের ভেতর কামড়ে ধরে আছে, একটু আর চোখে তাকিয়ে আছে। মুখে অদ্ভুত এক জেদ আর অভিমান একসাথে ভর করেছে। আদনানের হাসি এবার মিলিয়ে গেল, ভেতরে হালকা চিন্তার ঢেউ। সে দ্রুত তার পাশে বসে পড়ল, কঞ্চ নরম করে চিকিৎস করলো, কি হয়েছে আহি? তুই ঠিক আছিস তো? শরীর খারাপ লাগছে? বলতে বলতে কপালে হাস রাখলো। দেখলো কিন্তু তাপমাত্রা স্বাভাবিকই, তবু অস্বস্তি কাটলো না আদনানের। চোখে চোখ রেখে বলল, কি হয়েছে? কি ভাবছিস আমাকে বল। আয়াত চোট ফুলিয়ে ফেললো। কিছুক্ষণ পর সাহস জুগিয়ে বলেই ফেলল, আমিও বেবি চাই। এক মুহূর্তের জন্য আদন স্থির হয়ে গেল। কথাটা বুঝতে তার কয়েক সেকেন্ড লাগলো। চোখে বিস্ময় নিয়ে তাকিয়ে রইল সে। আহিয়া এবার পুরো শরীর ঘুরিয়ে তার দিকে মুখ করলো, আগে সে একটু জোর দিয়ে বলল, আমিও একটা বেবি চাই, আমারও বেবি লাগবে। বেবি দিয়ে তুই কি করবি? আহিয়া চোখ বড় বড় করে তাকালো। মানুষ বেবি দিয়ে কি করে? এত কিছু আমি জানি না, আগে তুই বড় হ, তারপর এসব নিয়ে ভাবা যাবে। আমি ছোট? ছোট না তো কি, দিনে 4 কদম হাঁটলে 3 কদমই উষ্টা খেয়ে পড়ে যাস। আগে নিজেকে সামলাতে শিখ, বেবি টেবির কথা পরে হবে।
এই কথায় আহিয়ার চোখ দুটো জ্বলে উঠল, কঞ্চে অভিমান মিশিয়ে বলল, আপনি এমন কেন আদনান ভাই? আমি ভেবেছিলাম আপনি খুশি হবেন এই কথা শুনে। মুহূর্তে আদনানের মুখের রং বদলে গেল, ফর্সা মুখটা লাল হয়ে টকটকে হয়ে উঠল। সে একটু ঝুঁকে আহিয়ার মুখের কাছে এসে পড়ল। প্রথমত আদনান ভাই বলতে আমি বারণ করেছিলাম। দ্বিতীয়ত তুই এখনো ছোট, তোর শরীর এখনো এত বড় দায়িত্ব নেয়ার মতো তৈরি হয়নি। আমি তোকে নিয়ে কোনো ঝুঁকি নেব না। আয়ের ঠোঁট চেপে তাকিয়ে রইল কিছুক্ষণ, এবার তর্জনী দিয়ে আদনানের বুক ঠেলে সরিয়ে দিল। নিজে উঠে গিয়ে বিছানায় শুয়ে চাদর টেনে মুড়ি দিল, কণ্ঠ উঁচু করে বলল, আপনি সোফায় থাকবেন, খবরদার আমার কাছে আসবেন না। আমি তো এখনো ছোট, যেদিন বুঝবেন আমি বড় হয়েছি সেদিন আসবেন। আদনান ঠোঁট কামড়ে হেসে ফেল। আহিয়ার এই অভিমানী স্বভাবের ব্যাপারে সে অবগত। ছোটবেলা থেকে রাগ অভিমান করলে এভাবে চাদরের নিচে লুকিয়ে পড়ে। অবশ্য এক ঘুম দিলে আবার সব ভুলেও যায়। আদনান ধীরে এসে পেছন থেকে আহিয়ার কোমর টেনে নিজের সাথে মিশিয়ে নিল, কানের কাছে মুখ নিয়ে কণ্ঠ নিচু করে বলল, আমি বলেছি বাবুর আম্মু হওয়ার মতো বড় হোসনি, কিন্তু বাবুর আব্বুকে সামলানোর মতো বড় তো হয়েছিস। আহিয়া চাদরের ভেতর থেকেই বলল, দূরে থাকেন। আদনান আরো কাছে ঘেসে এলো, ঘাড়ে থুতনি ঠিকই বলল, সম্ভব না। কেন সম্ভব না? আদনানের কণ্ঠ এবার আরো নরম, আরো গভীর। কারণ তুমি আমার অস্তিত্বে মিশে আছো, আলাদা হওয়া সম্ভব না। আয়া সরে যেতে চাইল কিন্তু পারল না। আদনান তাকে ছাড়লই না, বরং পুরোপুরি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল, যেন এই আলিঙ্গনে সব অভিমান গলে যাবে।